অনেক বছর পরে গোল্ডেন দেশের রাজা রাজবীর সিংয়ের ঘরে খুব সুন্দর এক রাজকুমারী জন্ম নেয়। রাজকুমারী জন্ম নেওয়ায় পুরো রাজ্যে আনন্দের বন্যা হয়ে যায়। রাজা খুশি হয়ে মেয়ের নাম স্বর্ণলতা রাখে, কারণ গোল্ডেন দেশের রাজার রাজ্যে অনেক স্বর্ণের খনি ছিল, আর রাজাও ভীষণ স্বর্ণ পছন্দ করত। সে কারণেই রাজা মেয়ের নাম স্বর্ণের খনির সাথে মিলিয়ে স্বর্ণলতা রাখে। সিপাহী, আমার মেয়ে স্বর্ণলতার জন্য এই পুরো রাজমহলকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দাও। এছাড়া রাজকুমারীর জন্য স্বর্ণের পালঙ্ক আর স্বর্ণের জামা কাপড়ও তৈরি করো। জাহাপনা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমাদের কাছে দুনিয়ার অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি স্বর্ণের খনি রয়েছে, আর তাই আমার মেয়ের খুশির জন্য পুরো রাজ্যটাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দিন, আর আমার মেয়ের জন্য থাকার ঘরটিও স্বর্ণ দিয়ে বানিয়ে দিন। রাজকুমারী স্বর্ণলতার জন্য পুরো স্বর্ণ দিয়ে একটি ঘর সাজানো হয়। রাজকুমারী স্বর্ণের পুতুল দিয়ে খেলা করে, স্বর্ণের থালা বাসনে খাবার খায়, আর স্বর্ণের বিছানাতেই ঘুমায়। রাজা রানী রাজকুমারীর ঘরের সব জিনিসপত্র স্বর্ণ দিয়েই বানিয়ে দেয়। রাজকুমারীর চারপাশে সারাক্ষণ স্বর্ণ দিয়ে ঘেরাও থাকতো। সময়ের সাথে সাথে রাজকুমারী স্বর্ণলতা বড় হতে থাকে, তবে সারাক্ষণ স্বর্ণ দিয়ে ঘেরাও থাকার কারণে ধীরে ধীরে রাজকুমারীও স্বর্ণের মতো শক্ত হতে থাকে। সে তার ত্বকের কোমলতা হারিয়ে ফেলে, আর তার পুরো শরীর স্বর্ণের মতো শক্ত আর খসখসে হয়ে যায়। মহারাজ, আমাদের মেয়ের জন্য আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আমাদের মেয়ের লালন পালনে আমরা কোথাও ভুল করিনি তো? আমি কিছুই বুঝলাম না রানী, তুমি কি বলতে চাইছো? আমাকে খুলে বলো তো। জাহাপনা, আমাদের মেয়ে স্বর্ণলতার মধ্যে আমি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। ওর চেহারা কেমন যেন শক্ত আর খসখসে হয়ে যাচ্ছে, সেই সাথে ও দেখতেও অনেকটা স্বর্ণের মূর্তির মতো হয়ে যাচ্ছে জাহাপনা। আমার তো ভীষণ ভয় লাগছে জাহাপনা, আমাদের মেয়ে না আবার স্বর্ণের মূর্তি হয়ে যায়। আপনি কিছু করুন জাহাপনা। রানী, তুমি কোনো চিন্তা করো না। আমাদের রাজ্য থেকে কয়েকশো মাইল দূরে এক প্রাচীন গুহা রয়েছে, আর সেখানে এক গুরুমা থাকে। গুরুমা অনেক জ্ঞানী মানুষ। প্রাচীন জিনিসপত্র নিয়ে ওনার অনেক ধারণা রয়েছে, আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের সমস্যার একটা না একটা সমাধান গুরুমা অবশ্যই দিতে পারবে। মহারাজ, তাহলে আর একটু সময় নষ্ট করবেন না, আমাদের এক্ষুনি গুরু মায়ের কাছে রওনা হওয়া উচিত। আমাদের মেয়েকে সুস্থ করতে আমাদের সেই প্রাচীন গুহায় যেতেই হবে। তারপর রাজা আর রানী তাদের মেয়েকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো মাইল পথ পাড়ি দিয়ে সেই গুহায় গিয়ে গুরু মায়ের সাহায্যের জন্য পৌঁছে যায়। আরে জাহাপনা, আসুন আসুন। আপনি আর রানীমা হঠাৎ করে এখানে যে কোনো সমস্যা হয়েছে জাহাপনা? গুরুমা, আমাদেরকে সাহায্য করুন। আমাদের মেয়ে রাজকুমারী স্বর্ণলতা ধীরে ধীরে স্বর্ণের মূর্তিতে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের মেয়ের শরীর স্বর্ণের মতো শক্ত আর খসখসে হয়ে যাচ্ছে গুরুমা। স্বর্ণ? সব নষ্টের মূলই হলো এই স্বর্ণ। মহারাজ, আপনার রাজ্যের সব স্বর্ণ আগুনে গলিয়ে তা নদীতে ভাসিয়ে দিন, তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। গুরুমা, এমনটা করলে কি সত্যি সত্যি আমাদের মেয়েটা সত্যিকারের রূপ ফিরে পাবে? রানীমা, এমনটা করলে রাজকুমারী সুস্থ হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে, তাই আমাদের অন্তত চেষ্টা করে দেখা উচিত। গুরুমা, আমাদের গোল্ডেন রাজ্য স্বর্ণের খনির জন্যই চারদিকে এত সুনাম ছড়িয়েছে, আর এই স্বর্ণের খনির খোঁজ করতে আমি আর আমার রাজ্যের প্রজারা অনেক মেহনত করেছি। এত কষ্টের ফল পানিতে ভাসিয়ে দিব? আর কোনো উপায় নেই গুরুমা? আপনি তো অনেক জ্ঞানী মানুষ, দেখুন না গুরুমা, রাজকুমারীকে সুস্থ করতে আর কোনো উপায় পাওয়া যায় কিনা? একটা উপায় আছে,
কিন্তু তা অনেক কঠিন। আপনারা রাজকুমারীকে ক্রিস্টালের পাহাড়ে বসবাসের জন্য পাঠিয়ে দিন। কি? ক্রিস্টালের পাহাড়? গুরুমা, সেখানে গেলে কি আমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে? হ্যাঁ রানীমা, সেখানে গেলে রাজকুমারী সুস্থ হয়ে যাবে। তবে 3 বছর ক্রিস্টালের পাহাড়ে রাজকুমারীকে থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, এই 3 বছরে যেন রাজকুমারী কখনোই ক্রিস্টালের পাহাড়ে তার চেহারা না দেখে। ঠিক আছে গুরুমা, আমরা এই দিকে বিশেষভাবে খেয়াল রাখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে আমরা আসি। পরদিন রাজা তার রাজ্যে ফিরে গিয়েই রাজকুমারীকে ক্রিস্টালের পাহাড়ে পাঠিয়ে দেয়। রাজকুমারীর দেখাশোনা করতে তার সাথে একজন গার্ড আর একজন দাসীকেও পাঠানো হয়। ওয়াও, কত সুন্দর! আমরা কি কাচের পাহাড়ে যাচ্ছি? সেখানে আমরা অনেক মজা করব। জি রাজকুমারী, তবে মনে রাখবেন ওই ক্রিস্টালের পাহাড়ে আপনি যেন কোনোভাবেই আপনার চেহারা না দেখেন। এটা আপনার জীবন বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার কাছে আমি ওয়াদা করছি গার্ড, আমার চেহারা ক্রিস্টালের পাহাড়ে আমি কখনোই দেখব না। কয়েক ঘন্টা পরে তারা ক্রিস্টালের পাহাড়ে পৌঁছে যায়। কাচের পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর ছিল। সেখানে রাজকুমারীর বসবাসের জন্য অনেক সুন্দর একটি প্রাসাদ তৈরি ছিল। সেখানে রাজকুমারী তার দাসী আর গার্ডের সাথে খুশি খুশি বাস করতে থাকে। এভাবে দেখতে দেখতেই 2 বছর পার হয়ে যায়। এই 2 বছরে এখানে থেকে আমাদের চেহারার অবশ্যই পরিবর্তন এসেছে। হ্যাঁ রাজকুমারী, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই সব কিছুই আপনার মেহনতের ফল। ব্যাস, আর মাত্র 1 বছর, তারপরেই আমরা সবাই খুশি খুশি আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো রাজকুমারী। ওইদিকে রাজা আর রানী তাদের মেয়ের খবর নেওয়ার জন্য একজন দূতকে ক্রিস্টাল পাহাড়ে পাঠায়। দূত রাজকুমারী আর তার সাথে থাকা দাসী আর গার্ডকে দেখে বলে, আরে বাহ, আপনারা সবাই এই ক্রিস্টালের পাহাড়ে থেকে অনেক বদলে গিয়েছেন। আপনাদের সবাইকে তো ভীষণ সুন্দর লাগছে। কি বললে তুমি? আমাদের মধ্যে কি পরিবর্তন এসেছে? না না, ও কিছু নয় রাজকুমারী। আচ্ছা, আমি তাহলে আসি। অনুমতি দিন রাজকুমারী। দূত রাজ্যে ফিরে যায়। তবে দূতের কথায় রাজকুমারীর মনে কৌতূহল জন্মায়। আমার চেহারায় ঠিক কি পরিবর্তন হয়েছে, আমি তা জানতে চাই। আমার চেহারা এখন কেমন হয়েছে, আমি তা একটিবার দেখতে চাই। শোনো দাসী, এখন তো অনেক দিন পার হয়ে গিয়েছে, চলো না আমরা একবার ওই ক্রিস্টালের পাহাড়ে গিয়ে নিজেদের চেহারাটা একটু দেখে আসি। তখন গার্ড রাজকুমারীকে বলে, না না রাজকুমারী, এটা অসম্ভব। এই চিন্তা ভাবনা আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে বের করে দিন। ব্যাস, আর মাত্র 1 বছর, দয়া করে ধৈর্য ধরুন রাজকুমারী। উফ, যদি একবার আমরা আমাদের চেহারাটা একটু দেখে নেই তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ রাজকুমারী, আপনি ঠিক কথাই বলেছেন। তবে আপনি কোনো চিন্তা করবেন না। রাতের বেলা আমরা লুকিয়ে লুকিয়ে ক্রিস্টালের পাহাড়ে আমাদের চেহারা দেখে নেব, কেমন? রাতের বেলা যখন দাসী আর রাজকুমারী লুকিয়ে লুকিয়ে বাইরে যেতে নেয়, তখনই গার্ড তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। দাঁড়ান, আপনারা দুজন কোথায় যাচ্ছেন? দাসী, কোথায় যাচ্ছ তোমরা? মাফ করুন গার্ড, একবার আমাদের কথা শুনুন। রাজকুমারী, এটা অনেক বড় ভুল করতে যাচ্ছিলেন। আপনারা দুজন এক্ষুনি আপনাদের ঘরে ফিরে যান। আচ্ছা ঠিক আছে। এভাবেই আরো কিছু মাস পার হয়ে যায়। 3 বছর সম্পূর্ণ হতে আর মাত্র অল্প কিছুদিন বাকি ছিল। তখন রাজকুমারী স্বর্ণলতা, দাসী আর গার্ড তিনজনই তাদের চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। আমাদের চেহারা এক ঝলক দেখলে কি আর হবে? আর তাছাড়া 3 বছর পূর্ণ হতেও তো চলেছে, আর বেশি দিন তো বাকি নেই। হ্যাঁ রাজকুমারী, একবার দেখলে কি আর ক্ষতি হবে? এরপর তারা তিনজনই প্রাসাদের বাইরে গিয়ে ক্রিস্টালের পাহাড়ে তাদের চেহারা দেখে নেয়। আরে বাহ, আমি কত সুন্দরী হয়ে গিয়েছি! আমাকে তো দেখতে একদম পরীদের মতো লাগছে।
বলতেই হবে, আমিও কোনো অংশে কম সুন্দর লাগছি না। ওয়াও, আমাকেও তো কত সুন্দর লাগছে। আমার নিজের ওপর থেকে তো আমার চোখই সরছে না। মন তো চাচ্ছে শুধু আমি নিজেকেই দেখি, নিজেকেই দেখি। 3 বছর পূর্ণ হয়ে গেলে জাহাজে করে সিপাহীরা রাজকুমারীদেরকে তাদের রাজ্যে ফিরিয়ে নিতে আসে। হে উপরওয়ালা, এটা কি হয়ে গেল? আপনারা সবাই তো কাচের মতো হয়ে গিয়েছেন। মানে মানে কি বলছেন? এসব তো কিছুই বুঝতে পারছি না। রাজকুমারী, আপনারা সবাই কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছেন। হায় হায়, আমরা কি করে ফেললাম? আমরা সৌন্দর্যের মোহে পড়ে গিয়েছিলাম। তারপর সিপাহী খুব সাবধানে তাদের 3 জনকে জাহাজে তুলে নেয় আর খুব ধীরে ধীরে জাহাজ চালিয়ে রাজ্যে ফিরে আসে। না, এটা কোনোভাবেই হতে পারে না। আমাদের রাজকুমারী স্বর্ণলতা কাচে পরিণত হতে পারে না। আমার লক্ষ্মী সোনামণি রাজকুমারী স্বর্ণলতা। রানী, তুমি কোনো চিন্তা করো না, একটু শান্ত হও। আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব রানী। তারপর রাজা গুরুমাকে মহলে নিয়ে আসে। মহারাজা, রানীমা, এখন তো শুধু আর একটা উপায় বাকি আছে রাজকুমারীকে বাঁচানোর জন্য। রাজকুমারী স্বর্ণলতাকে সূর্যের আলো থেকে দূরে মাটির নিচে থাকতে হবে আর উলের জামা কাপড় পরতে হবে, আর সেখানে বসে 3 বছর শুধু উল বুনতে হবে। সেখানে রাজকুমারীকে ভেড়াদের সাথেই থাকতে হবে আর ভেড়াদের দেখাশোনা করতে হবে। গুরুমার কথা শুনে রাজা তার সিপাহীদেরকে দিয়ে সেরকম রাজ্যের সন্ধান করে। তারপর রাজকুমারী স্বর্ণলতাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। রাজকুমারীও সেখানে উলের জামা কাপড় পরে ভেড়াদের সাথে বসবাস করতে থাকে। সেই রাজ্যে রাজকুমারীর জন্য খুব বেশি কোনো কাজ ছিল না। ব্যাস, শুধুমাত্র ভেড়াদের দেখাশোনা করত আর ভেড়াদের গায়ের পশম দিয়েই উল বুনত। এখন সেখানে থাকতে থাকতে রাজকুমারী পুরোপুরিভাবে স্বর্ণ, অর্থ, ধন সম্পদ আর সুন্দর জামা কাপড় এই সব কিছুর কথা ভুলে গিয়েছিল। একদিন মাঠে রাজকুমারী ভেড়াদেরকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। তখন ভেড়াদের দল থেকে একটি ভেড়া দৌড়ে পালিয়ে যায়। আরে আরে, সব থেকে সুন্দর দেখতে ভেড়াটি কোথায় গেল? তারপর রাজকুমারী স্বর্ণলতা সেই ভেড়াটিকে আশেপাশে খোঁজ করতে থাকে। হাঁটতে হাঁটতে রাজকুমারী অনেক অদ্ভুত একটি বাগানে এসে পৌঁছে যায়, যেখানে অনেক ধরনের জাদুর গাছ ছিল। সেই বাগানের একটা গাছে অনেক অনেক স্বর্ণ আর রূপার গয়না ঝুলছিল। অন্য একটি গাছে রং বেরঙের জামা কাপড় ধরেছিল আর তৃতীয় গাছটিতে অনেক টাকা ধরেছিল। আরে, এটা আবার কেমন অদ্ভুত জায়গা! আমার ভেড়াটিই বা কোথায় গেল? রাজকুমারী স্বর্ণলতা, তুমি ভেড়া টেরার কথা বাদ দাও। তুমি তোমার গায়ের এই উলের জামা কাপড় বদলে আমার গাছের সব থেকে সুন্দর আর দামি পোশাকটি পরে নাও। হ্যাঁ স্বর্ণলতা, তুমি তো একজন রাজকুমারী। কাজের লোকদের মতো সারাক্ষণ কাজ করা তোমার কি শোভা পায়? এগুলো অনেক দামি দামি গয়না। তুমি এখান থেকে সব থেকে দামি গয়নাটি পরে নাও আর তারপর এই জাদুর জঙ্গলেই রাজত্ব করো, রাজত্ব, বুঝলে? না না, জাদুর বাগান আর গাছ, আমার কোনো রাজ্য লাগবে না। আমার তো ব্যাস শুধুমাত্র আমার ভেড়াটিকেই লাগবে, যাকে আমি গত 3 বছর ধরে মাঠে চড়াচ্ছি। তখনই হঠাৎ করে সেখানে একটি উজ্জ্বল আলোর ছটা তৈরি হয় আর সাথে সাথে সেই ভেড়াটি একজন সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায়। রাজকুমারী স্বর্ণলতা, আমি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আজ আপনার জন্য আমি আমার জীবন পুনরায় ফিরে পেয়েছি। আমি অভিশপ্ত ছিলাম, যে কারণে ভেড়া হয়ে আমাকে জীবন পার করতে হচ্ছিল, কিন্তু আপনার এই উদার মন আর ভালো মানসিকতা আমাকে অভিশাপ মুক্ত করেছে। আজ থেকে আমার এই জীবন শুধুই আপনার। রাজকুমারী, আপনি কি আমাকে বিয়ে করবেন?
রাজকুমারী স্বর্ণলতারও রাজকুমারকে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, আর সে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয়। আর তাছাড়া রাজকুমারী স্বর্ণলতারও 3 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, আর সেও তার আসল রূপ ফিরে পায়। তারপর তারা দুজন মিলে রাজপ্রাসাদে ফিরে আসে। প্রাসাদে ফেরার পর তাদের দুজনের অনেক ধুমধাম করে বিয়ে হয়। আর তারপর রাজকুমারী আর রাজকুমার দুজনে মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।